শোনা যায় না, স্পিকার লাগা শোনা যায় না। চলো আমরা যেখানে ছিলাম কর্মমুখী রসায়ন দ্বিতীয় ক্লাস। তো গত ক্লাসে আমরা হচ্ছে প্রিজারভেটিভ নিয়ে কথা বলছিলাম। তো প্রিজারভেটিভ কত ধরনের ছিল? দুই ধরনের। একটা ছিল আমাদের প্রাকৃতিক প্রিজারভেটিভ, আর একটা কি কৃত্রিম। কৃত্রিম প্রিজারভেটিভ কয় প্রকার ছিল? তিন প্রকার। অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট ছিল, তারপরে কি ছিল? অ্যান্টি অক্সিডেন্ট এজেন্ট, তারপরে কি ছিল? কিনেটিক এজেন্ট। আচ্ছা, এরপরে দেখো এখানে তোমার কি বলছে, বিভিন্ন প্রকার প্রিজারভেটিভের ক্রিয়া কৌশল এবং পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বর্ণনা করো। এই দেখো এগুলো তোমাদের দরকার নেই, ক্লাস কি। আচ্ছা, এরপরে আসো খাদ্য সংরক্ষণের বিভিন্ন কৌশল আলোচনা করে। এগুলো কি পড়তে হবে আমাদের? এক নম্বর কি দেখো, শুষ্ককরণ। দুই নম্বর হচ্ছে শীতলীকরণ। তারপর হচ্ছে ভ্যাকুয়াম প্যাকিং। এটা কি? এটা বলতো যে প্যাকেটের ভিতরে কোনো বাতাস থাকবে না। এরপরে দেখো লবণ যুক্তকরণ বা কিউরিং। এটা পরীক্ষা আসে। কিউরিং কাকে বলে? কিউরিং কাকে বলে? হ্যাঁ, খাতা লিখে রাখো। কিউরিং কাকে বলে? এগুলো সংজ্ঞা আসে। কিউরিং, কিউরিং লেখা দেখা যাচ্ছে না? কিউরিং কাকে বলে? কিউরিং হচ্ছে লবণ দ্বারা খাদ্যদ্রব্য সংরক্ষণ করার প্রক্রিয়াকে বলা হয় কিউরিং। যেমন আমাদের হচ্ছে একটা ব্যাকটেরিয়া আছে, নাম কি? ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। এটা খাদ্যে বিষক্রিয়া সৃষ্টি করে। তো এই ব্যাকটেরিয়াটাকে মারার জন্য আমরা লবণ ব্যবহার করি। আচ্ছা, এরপরে দেখো চিনি যুক্তকরণ। এবার পিকলিং, এটা সঙ্গে এসে মাঝে মাঝে আসে। পিকলিং কাকে বলে? পিকলিং, পিকলিং কি দেখো, এটি হচ্ছে খাদ্যকে কোনো অ্যান্টি মাইক্রোবিয়াল তরলে সংরক্ষণ করা। মানে অ্যান্টি মাইক্রোবিয়াল তরলে খাদ্য সংরক্ষণ করার পদ্ধতিকে বলা হয় পিকলিং। এটা বলা হয় পিকলিং। এবার আছে লাই যুক্তকরণ, জেলিকরণ, স্মোকিং বা ধূমায়িতকরণ, তেজস্ক্রিয় রশ্মি। ঠিক আছে, এগুলো দিয়ে খাবার দাবার সংরক্ষণ করা হয়। তবে এখানে এতগুলো পয়েন্ট তোমার মনে রাখতে হবে না। মেইন পয়েন্ট হচ্ছে এখানে বেসিক্যালি দুইটা। একটা হচ্ছে 4 নম্বরটা কিউরিং, আর একটা হচ্ছে কি? পিকলিং। এই দুটো করবা। এই কি হচ্ছে এখানে? তো জায়গা আছে না? স্মোকিং হচ্ছে বেসিক্যালি যে খাদ্যকে কাঠ পুড়িয়ে ধোয়া করে সেই ধোয়াকে উন্মুক্ত করে সংরক্ষণ করা হয়। এতে খাদ্যের সেলফ লাইফ বাড়ে বা অনেক দিন টাটকা থাকে। বন্ধ হয়ে যাবে না? হ্যাঁ, বন্ধ হয়ে যাবে না, দুর্গন্ধ হবে না। আচ্ছা, কেন এটা? নেক্সট আসো। এবার দেখো বিভিন্ন খাদ্য সংরক্ষকের সহনীয় মাত্রা। এগুলো আইটেম থিংস তুমি এগুলো মনে রাখতে পারবে না। স্কিপ করো, এটা বললেও মনে রাখতে পারবে না। এরপরে আসো, এর পরের গুরুত্বপূর্ণ টপিক আমাদের, তাহলে আমাদের প্রিজারভেটিভ শেষ। নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে খাদ্য কৌটাজাতকরণ। এখান থেকে 3 মার্ক বা 4 মার্কের একটা প্রশ্ন আসতে পারে, খাদ্যদ্রব্য কৌটাজাতকরণ। তো এগুলো তোমরা দেখছো যে এই যে বিদেশ থেকে খাবার দাবার আসে, বিদেশি চকলেট, তারপরে হচ্ছে বিভিন্ন শিশু পণ্য, শিশুদের খাবার দাবার, এগুলো পুরো নেসলে, কি নেসলে নাকি বলে জানি? নেসলে, হ্যাঁ, বাচ্চাদের খাওয়ায়। ঠিক আছে, এই যে পণ্যগুলো বিদেশ থেকে আসে এগুলো কিন্তু এরকম মানে টিনের মোড়কের মধ্যে সংরক্ষণ করা হয়, টিনের কৌটার মধ্যে। ঠিক আছে, তারপরে বিদেশি বাদাম, কাঠবাদাম, তারপরে চীনা বাদাম, কিশমিশ, আখরোট, এগুলো সব হচ্ছে কৌটার মধ্যে স্টোর করে। তো এগুলো দীর্ঘদিন ভালো থাকে, প্রায় 3-4 বছরও ভালো থাকে। অনেক দোকানে দেখবা যে এটা উৎপাদন হয়েছে 2022 সালে, এখনো বিক্রি হয়নি, এরকমও প্রোডাক্ট আছে।
মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট যদিও। তো এগুলা এতদিন ভালো থাকে কিভাবে? কারণ এই কৌটাগুলা অনেক স্পেশাল তোমার মেকানিজমের মাধ্যমে তৈরি করা হয়। এগুলোর ভিতরে অনেক কাহিনী আছে, ওকে, যে কিভাবে তোমার খাবার দাবার কোর্টের মধ্যে সংরক্ষণ করা হয়। এগুলো তোমরা পড়বা এখানে, ঠিক আছে? দেখো সংজ্ঞাটা পড়বা, খাদ্য পর্যটন কাকে বলে। এবার দেখো খাদ্যদ্রব্য মোড়কীকরণের জন্য কৌটা বা মোড়কের বৈশিষ্ট্য নির্ণয়, মানে তুমি যেই কৌটার মধ্যে স্টোর করবে কৌটাটা কেমন হবে এগুলো নিয়ে কথাবার্তা বলা আছে, এগুলো একটু পড়বা। এই ছেলেরা ভাই দেখো, আচ্ছা এবার দেখো কৌটাজাতকরণের সতর্কতা একটু পড়বা। খাদ্যবস্তু কৌটাজাতকরণ বা ক্যানিং এর প্রক্রিয়া, এখানে অনেক বিশাল বড় বর্ণনা লেখা আছে, এত বড় বর্ণনা করার কোনো দরকার নাই। তুমি খালি এই প্রবাহ চিত্রটা মুখস্থ করে পরীক্ষাটাতে লিখে দিয়ে আসবা, ঠিক আছে? খাদ্য কৌটাজাতকরণের ধাপসমূহ বর্ণনা করো, এইটাই তুমি এক্সামে লিখবা, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? সবার প্রথমে কি দেখো, কাঁচামাল সংগ্রহ, চন্দ্রবিন্দু হবে এখানে, ঠিক আছে? এরপরে দেখো 2 নম্বর ধাপ কি, গ্রেডিং বা বাছাইকরণ। যেমন মনে করো ওই যে আম বাছাই করে না, কৃষক থেকে আম কিনে, যে এখন আমের সিজন আসছে, তোমরা যে ফ্রুটও খাও আম দিয়ে বানায় না, কি দিয়ে বানায়? মিষ্টি কুমড়া, এগুলো সম্পূর্ণ ভিতরে আসলে আম দিয়ে বানায়। ওখানে আমের কি বেশিরভাগটা ফ্লেভার, আমের পাল্প তৈরি করে, কথাটা বুঝতে পারছো? ওই আমের পাল্পটা তৈরি করে দেন পাল্পের মতো পানি মিশা, প্রিজারভেটিভ মিশা, কিছু মিশা, কেমিক্যাল মিশা। এই যে ধৌত করা, এবারে ধৌত করা, মানে কোষা ছড়ানো এবং ছোট ছোট টুকরা করা, ব্লাঞ্চিং বা ভাপানো। এইটা বেসিক্যালি কি, আচ্ছা ভাপানো মানে বুঝো, ভাপা পিঠা খাইছো না? অনেকটা বুঝো, মানে বাষ্পের মধ্যে রাখে আর কি। তারপরে কৌটা বা পাত্রে ভর্তি করা, চিনি বা লবণের দ্রবণ যুক্ত করা, এক্সজস্টিং বা বায়ু শূন্যকরণ, মানে কৌটার ভিতর থেকে সব বাতাস বের করে নেওয়াকে কি বলে? এক্সজস্টিং। এগুলো কিন্তু সংজ্ঞা আসে মাঝে মাঝে। ব্লাঞ্চিং কাকে বলে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার এক্সজস্টিং কাকে বলে। তারপরে সিলিং, সিলিং তো বুঝো, তো জাস্ট উপরে সিল করে দিবে, ঠিক আছে? তারপরে রিটোর্টিং বা উত্তপ্তকরণ, দেন ওই সিল যুক্ত যে কৌটাটা এটাকে আবার হচ্ছে যে তোমার জলীয় বাষ্পের মধ্যে বা ফুটন্ত পানির মধ্যে উত্তপ্ত করা হয়, শীতলীকরণ করা হয়, এরপরে লেবেল করা হয়, এরপরে কি গুদামজাতকরণ, ঠিক আছে? এই হচ্ছে খাদ্য কৌটাজাতকরণের ধাপগুলো, বুঝছো? এগুলো সুন্দর করে এভাবে লিখে দিয়ে আসবা 4-4। কারণ স্যার বর্ণনা করবে না, যারা বর্ণনা লিখবে নাম্বার পাবে না, যারা প্রবচনটা সুন্দর করে লিখে দিয়ে আসবে তারা মার্কস পাবে। চলো এরপরে কি আসবে আমাদের, এই যে সংজ্ঞা আছে দেখো, এগুলো হালকা পড়তে হবে, না পড়লে সমস্যা নেই। ব্লাঞ্চিং কাকে বলে, এক্সজস্টিং কাকে বলে, ঠিক আছে? এগুলো একটু হালকা পড়তে পারবে, জাস্ট ডেফিনিশনটা। এগুলো আরো কিছু সংজ্ঞা আছে দেখো, স্টেরিলাইজিং কাকে বলে, এগুলো তোমরা আগে হয়তো শব্দগুলো পড়ছো। সংজ্ঞা কি লিখছে দেখো, খাদ্যবস্তুকে তাপ প্রয়োগে সম্পূর্ণ জীবাণুমুক্ত করার পদ্ধতিকে স্টেরিলাইজিং বলে। পাস্তুরাইজেশন, আচ্ছা পাস্তুরাইজেশন দিয়ে কি সংরক্ষণ করা হয় বলো দেখি? গরুর দুধ, ঠিক আছে? গরুর দুধ। তো কি বলছে, তাপ প্রয়োগে দুধকে বা তরল খাদ্যকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়াকে পাস্তুরাইজেশন বলে, ওকে? এবারে কি বলছে, 100 ডিগ্রি সেলসিয়াস আর তাপমাত্রা বা এর নিচে কম তাপমাত্রায় জীবাণু ধ্বংস করার প্রক্রিয়াকে পাস্তুরাইজেশন বলে। আচ্ছা এরপর আসো বিভিন্ন ধরনের তোমার ফল বা সবজি কিভাবে তোমার কৌটাজাতকরণ করা হয় এগুলো তোমরা একটু পড়বা হালকা। যেমন হচ্ছে আনারস, আনারস কৌটাজাতকরণ। আনারস কোন জায়গায় বেশি উৎপন্ন হয়? বান্দরবান না?
ইসলামী লেভেল পিকে ভাই কোথা থেকে আনারস আচ্ছা যাক আনারসের পরে কি আসবে কমলা খাইছো কমলা আরে ভাই এই যে আমের সিজন আম আসতেছে রাজশাহী বাড়ি কার রাজশাহী বাড়ি কার ওখানে আমার ভিতর আছে চাকরি কোন দিকে রাজশাহী না আমাদের রাজশাহী ভাই রাজশাহী নেতা ভাই কি রাজশাহী নেতা আচ্ছা এবারে কাঁঠাল যেটা আমার সবচেয়ে অপছন্দের খাই না পেয়ারা খুব পছন্দ করি খাই মাঝে মাঝে কিসের ভাই কাঁঠাল জ্যাকফ্রুট ঠিক আছে আমি লিখেছি কি ম্যাঙ্গো অরেঞ্জ পাইনাপেলের যে কতগুলো বিস্কুট পাওয়া যায় না ঠিক আছে মাঝখানে পাইনাপেলের ক্রিম থাকে এগুলো মজা লাগে এগুলো ছোটবেলা বাসা মেহমান কিন্তু পুরো একটা খায় না 5 পিস দিলে 3 পিস খায় 2 পিস হচ্ছে যে প্লেটে থেকে যায় কাটিছি এরকম তোমরা এরকম করো নাকি দাওয়াত খেতে গেলে পুরোটা খাও না আমি অবশ্য খাই না এরপরে আসো এরপরে দেখো পাহাড়ি এলাকায় বান্দরবান রাঙামাটিতে পাহাড়িরা চাকমারা খুব ভালো একটা খাবার খুব জনপ্রিয় একটা খাবার পাহাড়ি অঞ্চলে বাঁশকরল এই যে অবন্তি চাকমা খাইছে বাঁশকরল দিয়ে শুটকি বাঁশকরল দিয়ে মুরগির মাংস বাঁশকরল দিয়ে শুকরের মাংস তুমি খাইছো শুকরের মাংস আমাদের শুকরের মাংস খাই এটা খুব ইম্পর্টেন্ট বাঁশকরল বাঁশকরল কিন্তু খাবার হিসেবে খুবই ভালো একটা খাবার দেখো কি লিখছে রুচি বাড়ায় হজমে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে রক্তচাপ কমায় কোলেস্টেরল কমায়
এরপর আছে মটরশুঁটি সংরক্ষণ। তোমরা জানো যে মটরশুঁটি তোমরা যে বাসা থেকে যে পোলাও রান্না করার সময় মটরশুঁটি দাও, পোলাওর সাথে না মটরশুঁটি দাও, মজা লাগে খাইতে। এবারে কাঁচা মাছ কোটাজাতকরণ। এই দেখো মাছ তো খাও তোমরা নাকি সবাই? কার কোন মাছ পছন্দ? মাইশা তোমার কি পছন্দ? হ্যাঁ, প্রন, চিংড়ি মানে তো প্রন, ঠিক আছে? কোন চিংড়ি, গলদা নাকি বাগদা? লবস্টার। লবস্টার খাইছে কি এখানে? তুমি খাইছো লবস্টার? কোথায়? কক্সবাজার? তাহলে ক্যাফেতে, দোকানে, রেস্টুরেন্টে? তোমার আম্মু লবস্টার বানিয়েছে বাসায়? এত বড় মাছ কি রান্না করে নাকি? লবস্টার তো হচ্ছে ইয়া করে খায়, মানে কি জানি এটাকে কি বলে, এটা স্টিম করে, তারপরে যে এখানে বিভিন্ন ক্রিম টিম দেয় মাঝখানে কাইটা, মজা লাগে। ওকে, আচ্ছা, তো মাছ খাবা তোমরা। আমি বলি মাছ খাবা বলতে তোমরা কোন কোন মাছ খাবা? তোমরা খাবা পাঙাশ। পাঙাশ মাছ মেয়েরা কেউ খায় না। এবার আমি বলি এটা বলতে খারাপ লাগে, পাঙাশ মাছ আমার সবচেয়ে প্রিয় মাছ। পাঙাশ মাছের তেল খুবই উপকারী। তারপরে তোমরা ইয়া খাইছো টুনা, টুনা ফিশ। টুনা হচ্ছে কৌটার ভিতরে পাওয়া যায় টুনা ফিশ। তারপরে স্যালমন, স্যামন ফিশটা আমার সব পাওয়া যায় না বাংলাদেশে তেমন একটা। তারপরে কোরাল মাছ খাইছো, কোরাল, কোরাল মাছের বারবিকিউ খাইছো? তেলাপিয়া মাছ তো খাইছো সবাই, তেলাপিয়া মাছের বারবিকিউ খুব মজা, ঠিক আছে? কোরাল মাছ, তেলাপিয়া, এইতো। আচ্ছা, মাছ খাবো তোমরা, মাছ খাবো। এবার সব মাংস কোটাজাতকরণ, ঠিক আছে? তোমরা তো মাংস সব টেবিলই খাও, মুরগি, গরু, খাসি। এবারে দেখো এখানে কি আছে, বোটুলিজম কি, এগুলো লাগবে না। রাসায়নিক খাদ্য সংরক্ষণের পার্শ্ব প্রতিক্রিয়া দরকার নেই। আচ্ছা, এরপরে দেখো কি আছে, সাইট্রিক অ্যাসিড, বেনজোয়েট, ব্রোমেট, বিএইচএ, বিএইচটি, সালফাইড, ফরমালিন, এগুলো আগে থেকে পড়ছি। মাছ থেকে কি রূপে ফরমালিন তৈরি করা যায় আগে না? এটা কি লিপিড হয়েছে না? আচ্ছা, এবার দেখো অনুমোদিত প্রিজারভেটিভের তালিকা দেখো। প্রত্যেকটা প্রিজারভেটিভের ব্যবহারের সর্বোচ্চ মাত্রা দেওয়া আছে, ব্যবহারযোগ্য খাদ্য সামগ্রী। এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ চার্ট না, এবার আসো পাস্তুরাইজেশন এবং স্টেরিলাইজেশনের মধ্যে পার্থক্য কি? পাস্তুরাইজেশন কাকে বলে? 100 ডিগ্রি সেলসিয়াস বা এর কম তাপমাত্রায় জীবাণু ধ্বংস করার প্রক্রিয়াকে কি বলে? পাস্তুরাইজেশন। আর স্টেরিলাইজেশন কি? 100 ডিগ্রি সেলসিয়াস বা এর অধিক তাপমাত্রায় জীবাণু ধ্বংস করার প্রক্রিয়াকে কি বলে? স্টেরিলাইজেশন। আচ্ছা, এবারে পাস্তুরাইজেশন প্রক্রিয়া কি করা হয়? তরল খাবার থেকে ব্যাকটেরিয়া ও ছত্রাক জাতীয় জীবাণু দূর করা হয়, যেমন দুধ থেকে। আর স্টেরিলাইজেশন হচ্ছে তোমার তরল এবং কঠিন খাবার থেকে সব জীবাণু দূরীভূত হয়। পাস্তুরাইজেশন হচ্ছে ধীর প্রক্রিয়া, আর এটা কি দ্রুত প্রক্রিয়া। আচ্ছা, এরপরে দেখো কি আছে আমাদের, জ্যাম এবং জেলি কি, এগুলো তোমরা করছো? ওকে, তাহলে এখান থেকে বলি, তাহলে আজকে আমরা বেসিক্যালি কি করবা? আজকে ক্লাস সংক্ষিপ্ত। আচ্ছা, তাহলে কি করবা এখান থেকে? এই দেখো, তাহলে করবা খাদ্য সংরক্ষণের কৌশল, এটা করবা, এটা করার দরকার নাই। তারপরে খাদ্যদ্রব্য কোটাজাতকরণ কাকে বলে সংজ্ঞাটা করবা। এরপরে কি এই খাদ্য কোটাজাতকরণের এই পুরো প্রবাহ চিত্রটা করবা এটা। এরপরে আসো এটা দুটো সংজ্ঞা করবা, এই দেখো দুটো ডেফিনিশন করবা। একটা হচ্ছে ব্লাঞ্চিং কাকে বলে, আর একটা কি অ্যাডজাস্টিং কাকে বলে, দুটো ডেফিনিশন করবা। এরপরে এটা করবা স্টেরিলাইজিং কাকে বলে, পাস্তুরাইজেশন কাকে বলে। আচ্ছা,
এরপরে বিভিন্ন প্রকার ফলের প্রণয়নকরণে শুধুমাত্র একটা ভালো করে পড়বা, শুনো শুধুমাত্র বাষ্করণটা পড়বা, বাকিগুলো আসে না পরীক্ষায়, ঠিক আছে? শুধু বাষ্করণটা পড়বে। আচ্ছা, এরপরে আসো, এরপরে এটা পড়বা প্রোটোলিজম কাকে বলে। আচ্ছা, এরপরে আসো, এই চার দরকার নাই, এটা করবা পাস্টুরাইজেশন এবং স্টেরিলাইজেশনের মধ্যে পার্থক্য, এটা করবা। জ্যাম জেলি এগুলো তো ভাই তোমরা অনেকে জ্যাম আর জেলির মধ্যে গোলায় ফেলে, মানে কোনটা জ্যাম কোনটা জেলি, সবাই মনে করে জ্যামই জেলি, জেলি কি জ্যাম, একটু পার্থক্য আছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো আজকে আর পড়াইলাম না। অ্যাকচুয়ালি পরের টপিকটা হচ্ছে যে এখন শুরু করলে শেষ করতে পারবো না, আগামী ক্লাস খুবই ভাইটাল। আগামী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে মেইন জিনিসটা পড়বো, যেটা হচ্ছে কলয়েডাল দ্রবণ, কলয়েডাল সলিউশন, যেটা হচ্ছে এই চ্যাপ্টারের মেজর টপিক, ঠিক আছে? ওইটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আজকে